আদিত্যের কথা। আজ থেকে এবার অনেক বছর তখন উজ্জয়িনী নামে নগর ছিল। নগরটি দেখতে যেমন সুন্দর ছিল তেমন বাস করতে থাকা গুণীয় পণ্ডিত লোকেরা। সেখানকার রাজার নাম ছিল গন্ধর্বসেন। গন্ধর্বসেন খুব পণ্ডিত লোক ব্যক্তি ছিলেন। মহারাজ গন্ধর্বসেনের 4 রানী ছিল, 6 পুত্র ছিল। রাজকুমাররা গুরুর কাছে শিক্ষা লাভ করতে পণ্ডিতকে বিশেষ করে, কিন্তু তাদের রাজা গন্ধর্বসেন মারা যান। তখন নিয়ম ছিল তখন সিংহাসনে বসবে গন্ধর্বসেনের বড় পুত্র সিংহাসনে বসবে। এই 6 রাজপুত্রের মধ্যে সবচেয়ে ছোট তারা সিংহাসনে বসালো। বিচি বিচি হত্যা করে নিজে সিংহাসনে বসলেন। অবশ্য অন্যায় পথে সিংহাসনে বসলেও রাজা হিসেবে প্রথমে তিনি সীমান্তটা বাড়িয়ে যায়। বিক্রমাদিত্য সুতরাং চারিদিকে ছড়িয়ে পড়লো। একদিন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি সকল রাজা প্রজাদের সুখ দুঃখ দেখা এবার আমার তো আমি তো ভয় আমি সুখে দিন কাটাচ্ছি, কিন্তু আমার দুঃখে প্রজাদের সাথে কেন ব্যবহার করে না, তাকে ব্যবহার করা উচিত। যেন তেমন করেছে তিনি রাজ্যের ভাই ভর্তি পরীক্ষা দিয়ে ধরতে পেরেছে করে বিক্রমাদিত্য বহু ঘুরলেন, বড়দের সঙ্গে আলাপ করলেন, তাদের অসুবিধার কথা শুনলেন। একদিন তিনি মনে মনে করে তার হাতের কাছে যে ভাত দিচ্ছে তারা নাকি সাথে ধরতে পেরেছে বনে গিয়ে রক্ষাচারণা করছে। এই খবর সাধারণত বিক্রমাদিত্য উজ্জয়িনীতে যাত্রা করে। এদিকে কী হয়েছে কি, দেবরাজ যখন দেখলেন যে উজ্জয়িনীতে কোনো রাজা নেই, চারদিকে বিশৃঙ্খলা শুরু হয়েছে, তখন রাজা যক্ষকে নগরে পাহাড়ে হিসেবে বসলে। এই যক্ষ রাজা চিনতে পারছে না। সেই থেকে গভীর রাতে একটা লোক ভ্রমণে ঢুকছে। যক্ষ সাথে সামনে লোককে জিজ্ঞাসা করলে, এই তুই কোথায় যাচ্ছিস, তোর নাম কি? বিক্রমাদিত্য তোর না একদমই ভয় না পেয়ে সে বললো আজকে রাজা তোর জিজ্ঞাসা করা রেখে যক্ষ যক্ষ বললো, দেবরাজ কিন্তু আমার এই নগরে এবারে ভাড় আমাকে দিচ্ছে, অনুমতি ছাড়া তো এই নগরে ঢুকতে দেবো না। আর তুই যদি ভক্তি বিক্রমাদিত্য হো তাহলে আমার সাথে যুদ্ধ করে জিতিস আমাকে ঢুকতে পারবি। দুজনের মধ্যে প্রসাদ যুদ্ধ হলো, তাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চললো, কিন্তু তাদের সাথে কী আর যক্ষ হতে পারে। এই খুনের মধ্যে বিক্রমাদিত্য যক্ষকে মাটিতে ফেলে দিলে, বুকের মধ্যে চেপে বসলে। যক্ষ শিকার হার করে মহারাজা আপনি দেখতে বলতে আপনি যথার্থই রাজা হয়েছে, দয়া করে আমাকে যদি ছেড়ে প্রাণ ছেড়ে তবে নিমায় আমি আপনাকে প্রাণে বাঁচাবো। এখানে শুনে রাজা হাসলেন। তারপর বললেন, তোমার আমার হাতের মধ্যে তুই আর প্রাণ বাঁচাবি? যক্ষ বলে, বড় আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি যদি কিছু করেন দীর্ঘদিন সুখে রাখতে হবে। তিনি যক্ষের সাথে যখন বললেন, যক্ষ বললে তোর বলার কী আছে বল। যক্ষ বলল, শুরু কর। বহুদিন নগর ছিল, সেখানকার রাজধানী চন্দ্রমণি শিকারের লোভ ছিল, মাঝে মাঝে সেই সিংহাসনে বসতে যেতেন। একদিন তিনি মনে মনে জিজ্ঞাসা করতে করতে লাগলেন যে একটা সাধু মাথা নিচের দিক করে পা ওপর দিক করে গাছের ঝুলছে। আশেপাশে লোকজনের সাথে খোঁজখবর নিয়ে জানতে পারলেন কারোর সাথে যোগাযোগ জানা বহুকাল ধরে অবস্থা চলছে। বাড়ি ফিরে এসে যেমন জিজ্ঞাসা করলে সত্যি কি কঠোর পরিশ্রম করছেন সাধু? ওই সাধু সমস্যা কোনোদিন ভাঙা যায় তবে বেশ হয়। পরদিন যখন সে ঝাড়া পিটিয়ে যখন বললে সাধুকে রাতে গিয়ে পারবে কি 1 লক্ষ স্বর্ণ মূল্য দেওয়া হবে, এই নগরী মেয়ে থাকলে করি সে কোনো রকম দুবেলা খেতে পায়। এইভাবে যদি কোনো রকম সাধুকে ফালিয়ে একাই নিয়ে আসা যায় তাহলে বেশ ভালো অভাব হয় থাকে না। ইয়াদের কাছে গিয়ে বললো, আমি মহারাজা আমি এই সাধু বিয়ে করে ছেলে শুদ্ধকে নিয়ে আসবো, আমাদের পুরো 1 লক্ষ স্বর্ণ মূল্য দেবেন তো? মহারাজা বলছে অনুমতি পেয়ে বলে যাত্রা শুরু করলো। গিয়ে বললে আজকে এইভাবে পা ওপর দিক রেখে মাথা ওপর দিক রেখে সাধু ঢোকা পটকা চেয়ারা দেখে সে ভাবলো রেখে চাকাও ঠিক হবে না। এখানে কুটুরি এসে জিজ্ঞাসা করে, সে বললে ও যেন ভাই মোহনভোগ রান্না করে দিত, একটু মোহনভোগ খেতে মুখে দিত, বেশ করে মিষ্টি খাওয়া সে সাধু ফেলতেন। এইভাবে কিছুদিন মোহনভোগ খেতে খেতে প্রায় জ্বরে পড়ে যেতে বা চোখ মেরে তাকালে, এবং তারপর গাছ থেকে নেমে জিজ্ঞাসা করলে, তুমি কী করছো? তুমি উত্তর বলে দেখবো না আমি চিত্ত করতে পেরেছি, আমার কঠোর তপস্যা দেখে ভাবলাম যে কিছুদিন হলো আমি আপনাকে সেবা করি। সাধু বললেন, আমি তোর ব্যবহারে আমি খুব খুশি হয়েছি, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমার আশ্রমে দেখতে চাই। মেয়েটি সাধুর কাছে গিয়ে বললেন, বা সাধুটি সেবা যত্ন করতে লাগলো। সাধু মিথ্যে সাধনায় ভুলে গিয়ে সে বললো কুটিরে রয়ে গেল। 1 বছরের সুন্দর ছেলে হলো। মেয়েটি তখন সাধুকে বললো, বহুদিন হলো আমরা এখানে এসেছি, আমার মনে হয় ওই নৃত্য করতে বেড়ানো উচিত। দাদু বলছে কেন? নৃত্য করাচ্ছে ওই সাধু ছেলেকে বললে কারোর সাথে রওনা দেওয়া উচিত। সে বললো রাস্তায় এসে উপস্থিত হলো। এদিকে বললেন, দেখো আমি মেয়েটিকে ধরে এনেছি, সাধুকে বিয়ে করে ছেলে শুদ্ধ সব নিয়ে এসেছে, কথা মতো ওকে 1 লক্ষ স্বর্ণ মধ্যে দেওয়া হোক। তো এ কথা শুনে বললো, আজকে আমি ছেলেকে বললে আজকে তোমাকে সে বললে এই যে মনে মনে চিন্তা করে দেখো এরকম চিন্তা করার প্রতিশোধ নেবে, আরও কত তপস্যা দেবে, কিন্তু ক্ষমতা অধিকারী করে। তারপর সে বলে চন্দ্রবান্ধবকে হত্যা করলে। রাজা শেষ করে বললে, চন্দ্রবান্ধব আপনি এবারে একই নগরে একই লগ্নে একই নক্ষত্রে জন্মেছিলেন। আপনি আদি বংশে জন্মগ্রহণ করে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা হয়েছেন। চন্দ্রবংশ আর কুড়ি জায়গায় জন্মেছিল, লক্ষ্য করে অনেক পরিশ্রম করেছে। চন্দ্রবান্ধবকে হত্যা করেছে, বেতাল করে একটা স্ত্রীর কাছে ঝুলিয়ে রেখেছে। এখন আপনাকে সে বললে আপনি যদি পান বহুদিন করতে পারবেন।
বলা হয়ে গেছে এই বলে সে চিন্তা করতে লাগলে। তারপরে সে চিন্তা করলে যদি এতদিন পরে যে যক্ষকে বললে গোটা রাজ্য জোয়ারে ভেসে পড়লো। রাস্তাবার এসে জিজ্ঞাসা করলে এই বেশ কিছুদিন গেল। রাস্তাবার একই সাথে দিলাম সেই একসঙ্গে করতে লাগলে। তারপর সে একটা ফল দিয়ে আশীর্বাদ করে বললেন এই যক্ষ যে যোগীর কথা বলেছে না জেনে তো না জেনে ফলটা খাওয়া ঠিক হবে না, যত্ন করে ফলটি রেখে দিতেন। এবং তারপর এসে বললে আজকে আমি যাওয়ার সময় এসেছি ফল আশীর্বাদ করে রেখে ফল ফিরে রাজপথ থেকে নেমে দিলে। একদিন বসে বসে ঝোড়ার সাথে দেখতে পেলেন, সন্ন্যাসী দেখতে পেলে বললেন দেখো আজকে এই ফলটি দিই, কিন্তু তাহার তারা হাতে পড়ে গেল। কিন্তু তার মধ্যে থেকে একটা অপূর্ব রত্নকচি ফল বেরিয়ে এলো। রাজা অবাক হয়ে বললেন দেখো আপনি কী জন্য আমাকে দামি রত্ন দিলেন? সাধু বললেন হাসতে হাসতে রাজা গুরু ও বিশ্বাসের কাছে খালি হাতে কিছু নেই, আমি ফলটি নিয়ে আসি। আর যদি ফলটি যদি রত্ন হয় তবে প্রতিদিন আমাকে যে ফলগুলি দেওয়া হয়েছে প্রতিরোধের মধ্যে একই রত্ন আছে। রাজা কোথার থেকে যে ফলগুলিকে দেখে বললে তার প্রত্যেকটির মধ্যে একটি রত্ন আছে। তারপর রাজা হরিকে দেখে জিজ্ঞাসা করে হরি বললে মহারাজ আমি 1,00,000 সোনার মধ্যে এক কথা এসে বললো আজকে আমি অমূল্য রত্ন। তা বললে আবার সন্ন্যাসী বললো আজকে আমার সাম্রাজ্য আপনার কাছে রত্নগুলি সমান হবে না, আপনি সন্ন্যাসী হয়েছেন অমূল্য রত্ন কোথায় পেলেন যদি আমাকে বলেন তো জানতে পারলে ইচ্ছা করছে। সে বলে মহারাজ এই ঔষধ মন্ত্র তো আমার কাছে বলা ঠিক না, যদি বলেন তো নিজ জন্য গিয়ে বলে আসি। রাজা বলে এই প্রভু আপনি তো যাতে দামি দামি ফল দিয়েছো আর তুমি আমার বাড়িতে এসে আদেশ করুন যে আপনি কী করতে পারি প্রাণ দিয়ে তা পালন করবো। সন্ন্যাসী বলে নাই ভাগ্য দেখে কথা নিয়ে আমি সিদ্ধ করবো, তাতে আমার অনেক ক্ষমতা হবে। আপনার ক্ষমতা আমি অনুরোধ যে আপনি সেদিন রাত্রি পরে আপনার রাস্তার মধ্যে আপনার কথার মধ্যে কিছু করেন তার মধ্যে দিয়ে তারা বললেন তাকে নিশ্চিন্তভাবে ঠিক বললেন ধর এসে বিক্রমিত আশীর্বাদ চলে গেল। দেখতে কিছু রাত এলো বিক্রমিত সে বললে আবার অজর হাতে দেওয়া করে ঝাঁঝে হলে দেখতে পেলে সে বসে গেলে তারপরে সে বেড়াচ্ছে তার এইদিকে ভূতপেট কি নাচতে সে কিছুক্ষণ ভয় সিনাবে বললে হাত করে বলে আমি হাজির করতে হবে। সে বললো হাতে জল সমান করে বললে যে তারপর সে বললেন তোমার ব্যবহার থেকে আমি খুব খুশি হয়েছি, এখন তুমি আমার এখান থেকে 1,00,000 স্বর্ণের মুদ্রা আছে সেটা থেকে নিয়ে এসো। উহুলদারে বৃষ্টি শুরু হলো, চারিদিকে বৃষ্টি হলো এমন অবস্থায় একটু ভয় নেবে বলে কি বিন্দুমাত্র বিচ্ছেদ হবে না বড় পার হয়ে সেখানে গিয়ে জায়গা শুনে মুখের কথা না তিনি বললেন চারিদিকে ঘুরতে যাকে নিয়ে জানতে হবে ধরে খাচ্ছে। আর সে বললো আজকে আমি লক্ষ্য করে মগ জল ঝুলছে কাছে দেখলেন যে তাদের মধ্যে মাথা নিচুর দিক করে পাপড় দিক করে একটা মরা ঝুলছে। বুঝতে পারলে বাকি রইলেন না যে সন্ন্যাসী দেরি না করে হঠাৎ করে গাছে উঠে গেলেন আর হঠাৎ এটা মরার খুদলিটা নিয়ে এসে মরার নিচে থেকে চিৎকার করে কান্না শুরু করিল। তাড়াতাড়ি গাছ থেকে নেমে এসে মিকে এবং মিকানে কি দশা হলো এমন কটা মডে খিচুড়ি করে আমাকে জিজ্ঞাসা করলে হতভম্ব এই মডে খিচুড়ি পড়ে গেল। গাছ থেকে নেমে এসে আওয়াজ হয়ে বলে জানতে সে বললো আজকে তিনি আবার কাছে উঠলেন তৈরি খেতে ফেললেন। গাছ থেকে নেমে এসে দুরবস্থার কথা জিজ্ঞাসা করলে চুপ করে রইল। শিক্ষা বলতে বলে সেই আচাই কেমন করে এসেছে তখন মডি নিজের গায়ে চড়িয়ে দিল। শুধু এমন তোমার মডি বললো কথা বলে উঠলো ওই বিপদ তুমি একা আমার কোথায় যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে। তারা বললে আমার নাম বিক্রমাদিত্য, আমার নাম বিক্রমাদিত্য যোগী আদেশের অনুসরণে তোমার কাছে আমি এসেছি। তাই আমি মূর্খ আর বোকা লোক যাদের যাদের জ্ঞান বুদ্ধি তারা রকম ভালো রকম কিছু করতে করতে ভালো রকম তারপর একটা গল্প শোনা আমি সব ঠিক গল্প আমার স্মৃতির কাছে উঠতে পারবো ফুল করে দেই বুক পেটে ফেলে আর কোনো বিক্রমিতে বলেন দেখো আমি আর তুমি গল্প করি। তারপর আমার নিজের সামনে ছিল আশ্রমে দিকে বলতে প্রথমে গল্প আরম্ভ করলে সেখানে মানসিক নামে পরমের নামে রাজা ছিলেন নাম ছিল পয়নের পুত্র তার ছিল বজ্রমুখ সে ছিল বাপমায়ের অনেক বনি এই ভালোবাসতে সে বলে একদিন মধ্যে গভীর বনে জিজ্ঞাসা করতে গেলে বনের দিকে ঘরে দেখলে দেখা খুব সুন্দর সরোবর আর কি জলে হাসে আর জলছর পানি দেখে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই গুনগুন করে গান গাইছে ফুল থেকে ফুলে তীরে অন্যরা গান গাইছে বড় সুন্দর জায়গায় মিষ্টি হাওয়ায় কিছুক্ষণ বসে ঘুম এসে যায় আমি আমি বললে সাথে তারপর এখানে গিয়ে যাবে শিব মন্দির থেকে সেখানে পুজো করতে বসলে পুজো শেষ করে ঠাকুর প্রণাম করতে মন্দিরে গিয়ে বসলেন। তারপর সে বললেন ঠাকুরের সাথে চলে গেলেন এবং কাছে ছাড়াই বেড়াতেন তাকে বজ্রমটা খুব ভালো লাগলো। রাজকুমার মুগ্ধ হতে তারপর সে নিজের খোপা থেকে পদ্মফুল খুলে দিয়ে এসে বললো কানে পড়লো তারপর কানে পড়লো নাকে পড়লো তারপর ফুলটি ফুল নিজের রাখলো তারপর সকুজের সঙ্গে চলে গেল। রাজকুমারের কোনো মাথা মুন্ডু বুঝতে পারলো না। রাজকুমারের তারপরে ভয় ভালো লেগেছে কিন্তু হাতে হাতে দেখতে পেয়ে সব খুলে বলছে সব কথা শুনে বলতে গিয়ে জিজ্ঞাসা করলে চাষপাশে ফিরে এলি কী করে বাড়িতে সে মনমরা থাকে কারোর সাথে কারোর কথাবার্তা পারে না কোনো রকম কিছু করছে না ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। ফলে রাজকুমার চেয়ারের ক্ষমতা খারাপ হতে লাগলো। রাজকুমারের অবস্থা থেকে সে বড়ই হতে লাগলো। একদিন রাজকুমারকে জিজ্ঞাসা করে তুমি এমন পরিবর্তন কী কারণ
রাজকুমার বললো আজকে আমি সে বিবাহ করেছে সে এটা পান্তায় করবে। এ বললো আজকে যাওয়ার সময় যদি তোমাকে কি কিছু বলে গেছে? তুমি বললে, হ্যাঁ বলা আছে। মন্ত্রী বুদ্ধি চিন্তা করো। সে বললো আজকে আমি শোনো, তোমার মাথা থেকে ফুলটি কানে পড়ার মানে সে কণ্ঠনিন্দা করে থাকে, ডাক্তার কাটার মানে ওদের দন্তপাটা ওদের মেয়ে, আমার এই ফুল ফেলে দেওয়ার মানে ওদের পদ্মাবতী, আর সে তোমাকে মনে হয় বিয়ে করতে চায়। আর যদি না করে সেই মন্ত্রী বুদ্ধি থেকে বললো আজকে আমি অবস্থা পারবো না, কাজ করে সে ভুলিও না যেখানে বললো আজকে রাজবাড়ির সামনে একটা কুড়ে ঘরে আছে বসে আছে, আর ঘোড়া থেকে নেমে আসে বললো বুড়িমা আমাকে এখানে ব্যবস্থা করেছো, তুমি থাকবার জায়গা দিতে পারো? এবার বললো সুন্দর চেহারা দেখে মিষ্টি কথা শুনে ভালো লাগলো। সেই বললো আহা বাচ্চা তোমার এমন যতদিন ইচ্ছে তুমি থাকো। আস্তে আস্তে তিনি বুড়ির সাথে ভাব জামালো এবং সে কথা ছেলে রাজবাড়িতে তার কী করে গেলো। যে রাজকন্যা পদ্মাবতী ধৈমা ছিল রাজবাড়িতে ছেলে তাকে খুব ভালোবাসতো, রাজাপুর রাজবাড়িতে গিয়ে যারা যায় বা সেখানে দেখা করতো। অজিময় বললো বুড়িমা আমি তোমাকে সে দেবো, কিন্তু রাজকন্যা সে সেখান থেকে সবার কি ঠাকুমা কী বলে সে বললো আজকে আমি কাল কেন আমি এক্ষুনি যাচ্ছি, এই বলে আমি নয় এই বললে একা একা কোথায় যাচ্ছ, তোমার মেয়ের মতো মানুষ করেছি আর তুমি বাচ্চার সঙ্গে বিয়ে হোক, আমি ফিরে গিয়ে রাজকুমারকে তুমি এখানে আমার কাছে বাড়িতে নিয়ে এসো, আমার মতে সেই সব থেকে তোমার উপযুক্ত। এ কথা শুনে বললে আজকে দুকার চলে মার বললে বাড়ি ফিরে এসে বললে কথা শুনে বললে দেখো আজকে ভেঙে আছে, আমি কলে 10 দিন পর পড়বে আর তোমার সঙ্গে দেখা হবে। পর 10 দিন পর দেখা হলো, আর বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করে সেই বুড়িকে খিড়কি দরজা দিয়ে বার করে দিল। সে বললো হঠাৎ হয়ে বললো আজকে ভাবনা নেই, তার থেকে তোমাকে খিড়কি দরজা দিয়ে হাতের ভিতরে ঢুকে গেলেন। সেদিন রাত্রি পাতা খিড়কি দরজা দিয়ে ভেঙে গেলো। এখানে এসে দেখলেন যে রাজকুমার সেদিনকে রাতে বিয়ে হলো। এবার একবার সে বলে যখন সে আন্দরমহলে বসে আছে সে বলে রাজকুমার এবার কিছু ভাবে না, দেখতে রাজকুমারের 1 মাস কেটে গেল। সে বলে একদিন সে বললো আজকে আমি বললো আমার বন্ধু সে তোমাকে আমি পেরেছি 1 মাস হলেও আমি তোমরা কোনো জানি না সে কেমন করে আছে কি দরকার। রাজকুমার বললো অন্যায় করেছো তুমি, আমার মিথ্যে কথা বলেছো, তুমি সেগুলো নিয়ে ক্ষমা করতে চেয়েছো। প্রতিদিন এই দেখার পর সে বললো তোকে জল এসে গেল। সে বললে তারপর আমি বলে তার রাজকুমার বললো তাদেরকে জিজ্ঞাসা করলো এরা কী জন্য চাই, এরা কি তোমাকে কী জন্য মিষ্টি কথা বলছে, আর কি কি আমি কী জানি যে বলে তোমাকে খাইয়ে আসি, আর তুমি বলো যদি মিষ্টি খেতে পারবে তো বলো এটা বিষ মাখানো মিষ্টি পরিচয় দিয়ে দাও, তুমি ঠিক কিছু করো নি বলে মিষ্টি পোকা খাওয়াতে সেই বললে মারা গেল। তখন সে বললো পদ্মাবতীর সাথে আমার সম্পর্ক নেই, আর হলো বন্ধু আজকে আমরা বিদেশে ফিরে যাই। এ বললো মৃত্যু করে তুমি যদি পদ্মাবতী দিয়ে যদি থাকো তাহলে আমি ঘুমিয়ে পড়ি, যদি আজকে আমি তোমার রোজগারের মতো থেকে রাত্রে ঘুমিয়ে পড়ছে, আর তার গয়না খুলে মধ্যে পুটলি বেঁধে 1 লাখ তুলে ছবি এঁকে রেখেছে। তোমার কথা মতো করলে বদিন থেকে বললে কথা নেই আছে, ঠিক আছে জিজ্ঞাসা করলে আরে কুমার আছে তুমি আমার বাড়িতে আছে কোনো সরকারের কাছে গয়নাগুলি বিক্রি করে আছে, যদি কেউ গয়না কিনতে পারে সে বলো তোমায় ধরে তাহলে তোমাকে নিয়ে আসবে, ধোয়াকড়ার জন্য গয়না দেখলে কিনতে পারলে এগুলি দেওয়া হলো। বললো আজকে রাজপুত্র বন্দি করে নিয়ে এসো। বন্ধু বেশভূষা দিয়ে জিজ্ঞাসা করলো মহারাজ গতকাল রাত্রি আমি আপনাকে সিদ্ধ করেছিলাম, মন্ত্রভাবে ডাকে নিয়ে এসে আমাকে সমস্ত গয়না খুলে দিয়েছে, আর আমি গায়ের চিঠির মধ্যে ছবি এঁকেছি। আর তোমার আগে বললেন দেখো এই সকালে চিঠি রেখেছে, বললেন দেখো এখন তুমি পৃথিবীর কি চিহ্ন আকারে এখানে শুনে ডাকে বন্ধ হয়ে গেল, বনে গিয়ে ছেড়ে আসি। সে বললে আজকে আমি সেই বসে থাকবে, সে মনে দুঃখের কথা বললো। তারপর শান্ত রাজকুমার দেখবার পর সে বসে নিজের বললো, তারপর এতদিন পর সে নিজের ছেলে বউকে ফিরে আনন্দে রাজনীতি হয়ে গেল। তারপরে গল্পের কাছে করে বলে এবার বলে পদ্মাবতী আমার দন্তবার তাদের একই সঙ্গে অপর দিকে বিক্রমিত বলে রাজা দন্তবার কেন বলে প্রশ্ন করলো। বিক্রমিত বললো কারণ পদ্মাবতী মনে মনে প্রশ্ন করলো আজকে আমি তোমাকে সে মনে মনে ব্যবহার করে দিয়ে তুই যখন মারার কোনো দোষ হয় না যখন কিন্তু দন্তবারে নেয় ভুলে নির্দেশে দন্ত দিলেন, সঠিক উত্তর দিয়ে আবার সে আগের মতো শ্মশানে ফিরে গেল। আবার সে পিছনে রইলে আবার তাকে নামিয়ে রেখে পুনরায় রওনা দিলেন। বীর দেবতার দ্বিতীয় গল্প শুরু করলো। আদিত্যের কথা আজ থেকে এবার অনেক বছর তখন উজ্জয়িনী নামে নগর ছিল, নগরী দেখতে যেমন সুন্দর ছিল তেমন বাস করতে থাকা গুণীয় পণ্ডিত লোকেরা। সেখানকার রাজার নাম ছিল গন্ধর্বসেন। গন্ধর্বসেন খুব পণ্ডিত লোক ব্যক্তি ছিলেন। মহারাজ গন্ধর্বসেন 4 রানী ছিল, 6 পুত্র ছিল। রাজকুমাররা গুরুর কাছে শিক্ষা লাভ করতে পণ্ডিতকে বিশেষ করে, কিন্তু তাদের রাজা গন্ধর্বসেন মারা যান। তখন নিয়ম ছিল তোমার সিংহাসনে বলবে গন্ধর্বসেনের বড় পুত্র সিংহাসনে বলবে। এই 6 রাজপুত্রের মধ্যে সবচেয়ে ছোট তারা সিংহাসনে বসালো। তারা বিচি সংযুক্ত হত্যা করে নিজে সিংহাসনে বসলেন। অবশ্য অন্যায় পথে সিংহাসনে বসলেও রাজাদের প্রথমে তিনি সীমান্তটা বাড়িয়ে দিলেন। বিক্রমিত সুতরাং চারিদিকে ছড়িয়ে পড়লো। একদিন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন আমি সকল প্রজার রাজা, প্রজাদের সুখ দুঃখ দেখার এবার আমার, তো আমি তো ভয়